করে দেই। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেল তো। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখো। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আজকে আমরা পড়বো হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, জেনারেল অ্যানেস্থেসিয়া। তো এট ফার্স্ট আমরা যদি দেখি অ্যানেস্থেসিয়াটা কি, দ্য প্রসেস বাই হুইচ পেশেন্ট ইজ রেন্ডার্ড এবল টু আন্ডারগো সার্জারি হুইচ range from blocking the sensation of one small part of the body to total unconsciousness. তাহলে অ্যানেস্থেসিয়া হচ্ছে এমন একটা বিষয় যেটাতে কিনা একজন পেশেন্ট সার্জারিতে যেতে পারে। তো সার্জারিতে যাওয়ার জন্য কি হতে হয়, যে যখন সার্জারি করবে তখন অবশ্যই তার যে পার্টের সার্জারি করবে বা বডির যে অংশে সার্জারি করবে সেটার সেন্সেশন যাতে না থাকে, পেশেন্ট যেন ব্যথা না পায়। এবং এমনও হতে পারে সেটা পেশেন্ট কনসাস থাকতে পারে, অথবা সে কি করতে পারে, টোটাল আনকনসাস অবস্থায় থাকতে পারে। তো যখন টোটাল আনকনসাস থাকে সেটাকে আমরা বলি জেনারেল অ্যানেস্থেসিয়া। এবং যখন পেশেন্ট কনসাস থাকে, শুধুমাত্র যে পার্টের অপারেশন হবে সেই পার্টটা শুধুমাত্র সেন্সেশন লস হয়, তখন আমরা সেটাকে বলি কি, লোকাল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, তাহলে অ্যানেস্থেসিয়া এমন একটা কন্ডিশন যেখানে পেশেন্টের কি অবস্থা, পেশেন্টের সার্জারি করার জন্য পেশেন্ট প্রিপেয়ার থাকে, যেখানে কিনা সার্জন সার্জারি করতে পারে, পেশেন্টের যে সেন্সেশন থাকে সেটা লস অবস্থায় থাকে, এবং পেশেন্ট হতে পারে আনকনসাস থাকতে পারে, অথবা পেশেন্ট কনসাস থাকতে পারে, দুই ধরনের অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, তাহলে অ্যানেস্থেসিয়া টাইপ যদি আমরা বলি, দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া আর একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া। তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া কোনটা, যেটা হচ্ছে কিনা রিভার্সিবল লস অফ কনসাসনেস। হ্যাঁ, এখন আমি আনকনসাসনেস বলতে এমন অবস্থা হবে না যে সে তার কনসাসনেস আর ফিরে পাবে না, তা কিন্তু না। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, রিভার্সিবল লস অফ কনসাসনেস। মানে পেশেন্টকে অপারেশনের সময় যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় সে আনকনসাস থাকবে, বাট অপারেশন শেষ হয়ে গেলে সে যখন ড্রাগগুলো উইথড্র করে নেওয়া হবে সে আবার তার কনসাসনেস ফিরে পাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে রিভার্সিবল কথাটা উল্লেখ করতে হবে, রিভার্সিবল কনসাসনেস। যদি রিভার্সিবল কথাটা উল্লেখ না করি তাহলে মনে হবে কি যে পেশেন্ট একবারে আনকনসাস হবে এবং সে আনকনসাস অবস্থায় থাকবে, তা কিন্তু না। তার মানে রিভার্সিবল লস অফ কনসাসনেস। এন্ড লোকাল অ্যানেস্থেসিয়া হচ্ছে কি লস অফ সেন্সেশন ইজ আ ভেরি স্পেসিফিক এরিয়া। যতটুকু আমরা অ্যানেস্থেসিয়া দিব বা যতটুকু অংশ অপারেশন হবে ঠিক ততটুকু অংশ হচ্ছে আমরা তার সেন্সেশন লস করব উইথ রিভার্সিবল লস অফ কনসাসনেস, কিন্তু পেশেন্টের ফুল কনসাস অবস্থায় থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া। বোথ হ্যাজ ইফেক্ট অন নার্ভাস সিস্টেম, ডিপ্রেশন অর নাম্বিং অফ নার্ভ পাথওয়ে। জেনারেল অ্যানেস্থেসিয়া বলো লোকাল অ্যানেস্থেসিয়া বলো, যেটাই হোক না কেন, দুই অ্যানেস্থেসিয়াতেই আমাদের মেইন লক্ষ্য হচ্ছে কি পেশেন্ট যাতে ব্যথা না পায়, তাই না? তার মানে পেশেন্টের নার্ভাস সিস্টেমকে আমাকে ডিপ্রেস করতে হবে, এবং যে নার্ভের যে পাথওয়ে আছে সেটার অ্যাক্টিভিটিটাকে আমাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, মেইন উদ্দেশ্যই হচ্ছে যাতে পেশেন্ট অপারেশন হচ্ছে সেটা অনুভব করতে না পারে বা ব্যথাটা ফিল করতে না পারে। আচ্ছা, জেনারেল অ্যানেস্থেসিয়া তাহলে আমরা বলতে কি বুঝি? জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ এ স্টেট অফ রিভার্সিবল আনকনসাসনেস উইথ amnesia, analgesia, loss of autonomic reflexes, adequate skeletal muscle relaxation, সবকিছু মিলে আলটিমেটলি কি হয়, সুইটেবল ফর সার্জারি। ঠিক আছে, তার মানে অ্যামনেশিয়া, অ্যামনেশিয়া বলতে কি বোঝাচ্ছে, যে তার মেমোরিটা ওই সময়ের জন্য লস থাকবে। ঠিক আছে, পেশেন্ট আনকনসাস থাকবে, সাথে ওই সময়ের জন্য তার মেমোরিটা লস থাকবে। এবং অ্যানালজেসিয়া, সে ব্যথা পাবে না। লস অফ অটোনমিক রিফ্লেক্স, আমাদের বডির যে অটোনমিক রিফ্লেক্স গুলো আছে সেগুলো তখন ওই সময়ের জন্য থাকবে না। এডিকুয়েট স্কেলেটাল মাসল রিল্যাক্সেশন, স্কেলেটাল মাসল অবশ্যই রিল্যাক্স থাকতে হবে, তা না হলে সার্জন অপারেশন করতে পারবে না। ঠিক আছে, সেটা যদি অ্যাবডোমিনাল সার্জারি হয় বা যে কোনো সার্জারি হোক না কেন, যদি মাসল রিল্যাক্স যদি করতে না পারে তাহলে অপারেটিভ ফিল্ড যেটা সেটা তো ওপেন হবে না, সেটা তো দেখা যাবে না ঠিক মতো। ঠিক আছে, তার মানে স্কেলেটাল মাসল রিল্যাক্স হতে হবে, এবং এই সমস্ত কন্ডিশন যদি ঠিকমতো থাকে তাহলে কিন্তু একজন সার্জন সুইটেবল ভাবে সার্জারি করতে পারবে। ঠিক আছে,
তাহলে জেনারেল অ্যানেস্থেশিয়ার মধ্যে অবশ্যই এই কথাগুলো বলতে হবে। যদি বলা হয় হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেশিয়া, ইট ইজ দ্য স্টেট অফ রিভার্সিবল আনকনসিয়াসনেস উইথ amnesia, analgesia, loss of autonomic reflexes and adequate muscle relaxation, ultimately which is patient is able বা suitable for surgery. টাইপ অফ জেনারেল অ্যানেস্থেটিক্স হচ্ছে ড্রাগ, আর অ্যানেস্থেশিয়া হচ্ছে যে কন্ডিশনের মধ্যে দিয়ে পেশেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া, আর অ্যানেস্থেটিক্স হচ্ছে ড্রাগগুলো। তাহলে জেনারেল অ্যানেস্থেটিক্স ড্রাগ হিসেবে আবার যে ড্রাগগুলো আমরা ইউজ করি সেগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, টাইপস। হ্যাঁ, কি কি টাইপস আছে? একটা হচ্ছে ইনহেলড অ্যানেস্থেটিক্স। ইনহেলড মানে যেটা পেশেন্ট নিঃশ্বাসের সাথে ইনহেল করবে, ইনহেলেশনের মাধ্যমে যেটা নিবে, ঠিক আছে, নিঃশ্বাস দিয়ে যেটা নিবে সেটা হচ্ছে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স। তাহলে ইনহেলেশন অ্যানেস্থেটিক কি কি আছে সেটাকে আবার যেটা ভাগ করা যায়, সেটা হচ্ছে ভলাটাইল লিকুইড একটা ভাগ। এই ভলাটাইল লিকুইডের মধ্যে কি কি আছে? ভলাটাইল কথাটা তো বোঝাই যাচ্ছে না, লিকুইড যেটা, যে লিকুইডটা উড়ে যায় সহজে, উদায়ী লিকুইড যেটা, সেটা হচ্ছে ভলাটাইল লিকুইড, ঠিক আছে। ভলাটাইল লিকুইডের মধ্যে কি কি আছে? ডাইইথার, ইথার, হ্যালোথেন, এনফ্লুয়েন, আইসোফ্লুয়েন, মেথক্সিফ্লুয়েন, ঠিক আছে, এগুলো হচ্ছে ভলাটাইল লিকুইড। এছাড়া গ্যাসিয়াস আছে, গ্যাসিয়াস যেটা লিকুইড না, যেটা গ্যাস হিসেবেই থাকে, সেটা হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। তাহলে এগুলো হচ্ছে ইনহেলড অ্যানেস্থেটিক্স। এন্ড দেন হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স, ঠিক আছে। ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স মানে যেটা আমরা আইভি তে দেই, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আলট্রা শর্ট বারবিচুরেট, ফেনোবারবিটন, যেমন আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেটের মধ্যে কি আছে? সরি, ফেনোবারবিটন না, সেটা হচ্ছে কি থায়োপেন্টাল সোডিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং। আলট্রা শর্ট অ্যাক্টিং এর মধ্যে কি আছে? থায়োপেন্টাল সোডিয়াম। এন্ড বেনজোডায়াজিপিনস এর মধ্যে কোনগুলো আমরা ইউজ করি? মিডাজোলাম, ডায়াজিপাম, লোরাজিপাম, এগুলো আমরা ইউজ করি। এছাড়া ওপিওয়েড অ্যানালজেসিক কিন্তু ইউজ হয়। ওপিওয়েড অ্যানালজেসিকের মধ্যে কি আছে? ফেন্টানিল, সুফেন্টানিল, মরফিন, এগুলো। এন্ড ফেনসাইক্লিডিন ডেরিভেটিভস আছে, যেটা নাম হচ্ছে কেটামিন। হ্যাঁ, এন্ড আদার্স কিছু আছে যেমন প্রোপোফল, ইটোমিডেট। তাহলে এগুলো হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স। পরীক্ষায় কিন্তু রিটেন বলো বা ভাইভা বলো অনেক সময় এইভাবে আসে যে কয়েকটা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স এর নাম বলো বা নাম লিখো, ঠিক আছে, অথবা কয়েকটা ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স এর নাম বলো, ঠিক আছে। এইভাবে কিন্তু অ্যাজ এ হোল যদি টাইপস না আসে, এইভাবে ভাগ করেও কিন্তু অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করা হয় বা রিটেনেও আসে। আচ্ছা, জেনারেল অ্যানেস্থেশিয়া কি বলা হচ্ছে? যে সিঙ্গেল অ্যানেস্থেটিক এজেন্ট ইজ নট সাফিসিয়েন্ট টু অ্যাচিভ অল দ্য রিকোয়ারমেন্টস অফ জেনারেল অ্যানেস্থেটিক। আচ্ছা, জেনারেল অ্যানেস্থেশিয়ার যে কন্ডিশনগুলো আমরা বললাম, যে পেশেন্ট আনকনসিয়াস থাকবে, তার ব্যথা থাকবে না, তার মাসেলগুলো রিল্যাক্স থাকবে, তাহলে এই সমস্ত কন্ডিশনে পৌঁছাতে হলে আমার একটা মাত্র আমি ড্রাগ দিয়ে পৌঁছাতে পারবো না। হ্যাঁ, আমি ধরলাম আমি নাইট্রাস অক্সাইড দিলাম, বা আমি ধরলাম আমি কেটামিন দিলাম, আমি একটা মাত্র ড্রাগ দিয়ে কিন্তু এতগুলো জিনিসে আমি পৌঁছাতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কয়েক ধরনের ড্রাগ কম্বিনেশন করে ইউজ করতে হয়, ঠিক আছে। আর নাম্বার অফ ডিফারেন্ট ড্রাগস আর ইউজ টু এডিকুয়েট ব্যালেন্স অ্যানেস্থেশিয়া। আমাকে একটা ব্যালেন্স অ্যানেস্থেশিয়া মানে সবগুলোকে আমি অ্যাচিভ করতে হলে, আমাকে একটা ব্যালেন্স অ্যানেস্থেশিয়া পৌঁছাতে গেলে অনেকগুলো ড্রাগ কম্বাইন করে ইউজ করতে হয়, সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স অ্যানেস্থেশিয়া। Use of combination of IV and inhaled drug to take advantage of favorable properties of each drug while minimizing their adverse effect. আইভি এবং ইনহেল অ্যানেস্থেটিক্স যেগুলো আমরা টাইপের মধ্যে দেখালাম, সেগুলো কিন্তু দুটোই ইউজ করা হয়। এমন না যে মন চাইলে আমি আইভি ইউজ করলাম বা মন চাইলে আমি ইনহেল অ্যানেস্থেটিক গুলো ইউজ করলাম, তা কিন্তু না। দুটো ড্রাগই কম্বাইন করে ইউজ করতে হয়। তা না হলে কি হয়, একটা ড্রাগ দিয়ে আমি এতগুলো স্টেপে আমি পৌঁছাতে পারি না। প্লাস হচ্ছে একটা ড্রাগ ইউজ করলে অনেক বেশি পরিমাণে ইউজ করতে হতো, সেটা অ্যাডভার্স এফেক্ট বেশি হতো, কিন্তু যখন আমি কম্বাইন করে ইউজ করব তখন আমাকে কম ড্রাগ দিতে হবে, কম ডোজ দিতে হবে, এবং অ্যাডভার্স এফেক্টও তখন মিনিমাইজ হয়ে যাবে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এখন আসে ব্যালেন্স অ্যানেস্থেশিয়া। হোয়াট ইজ ব্যালেন্স অ্যানেস্থেশিয়া? পরীক্ষা জিজ্ঞেস করে, আবার রিটেনেও আসে, ঠিক আছে। ব্যালেন্স অ্যানেস্থেশিয়া বলতে কি বুঝো? It means use of combination of drug to prepare the patient for smooth anesthesia pre-operatively, intravenous agents for induction of anesthesia, inhaled agent for maintenance, and muscle relaxant to facilitate tracheal intubation and optimize surgical condition, and after surgery drug for reversal of muscle relaxation and analgesia. আচ্ছা, জিনিসটা অনেক বড় যদিও, কিন্তু বুঝে বুঝে পড়লে সহজ, এটা নিজের মতো করে লেখা যায়, ঠিক আছে। জিনিসটা হচ্ছে কি বলছে যে ব্যালেন্স অ্যানেস্থেশিয়া এমন একটা কন্ডিশন যেখানে আমরা অনেকগুলো ড্রাগ কম্বাইন করে ইউজ করব টু স্মুথ অ্যানেস্থেশিয়া প্রি অপারেটিভলি। হ্যাঁ, কিছু ড্রাগ আছে আমি প্রি অপারেটিভলি ইউজ করতে হবে, অপারেশনের আগেই। পেশেন্টকে অ্যানেস্থেশিয়া দেওয়ার আগের দিন রাতেই, ধরো সকালবেলা অপারেশন হবে, তো আগের দিন রাতে পেশেন্টকে কিছু ড্রাগ দিয়ে রাখা হয়, যেটাকে বলা হয় প্রি অপারেটিভলি। সকালে অপারেশন হবে, আমরা আগে দিচ্ছি, আগের দিন রাতে দিচ্ছি। কেন দিচ্ছি? যাতে অ্যানেস্থেশিয়াটা স্মুথলি আমি দিতে পারি। পেশেন্টকে যখন আমি অজ্ঞান করব, তখন তার অজ্ঞান হওয়াটা, অচেতন হওয়াটা যাতে সহজ হয়, ঠিক আছে।
তো এছাড়া আমরা কি করি ইন্ট্রাভেনাস এজেন্ট ফর ইন্ডাকশন। ইন্ডাকশন মানে আমি যখন অ্যানেস্থেসিয়া সকালবেলা যখন আমি পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দিব অজ্ঞান করব, হ্যাঁ, তখন অজ্ঞান করার শুরুটা ইন্ডাকশন আমরা করি হচ্ছে ইন্ট্রাভেনাস এজেন্ট দিয়ে। দুই ধরনের টাইপ দেখালাম না, তার মানে ইন্ট্রাভেনাস এজেন্ট দিয়ে আমরা পেশেন্টকে অজ্ঞান হওয়াটা শুরু করি, ইন্ডাকশন করি। অ্যান্ড ইনহেল অ্যানেস্থেসিয়া ফর মেইনটেনেন্স, যতক্ষণ অপারেশন হবে ততক্ষণ যাতে পেশেন্টটা আনকনসিয়াস থাকে, হ্যাঁ, সেটা মেইনটেইন করার জন্য আমরা ইনহেলড অ্যানেস্থেটিক ইউজ করি। তাহলে শুরু করি হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক দিয়ে এবং মেইনটেনেন্স করি আমরা ইনহেলড অ্যানেস্থেটিক্স দিয়ে। দেন আসো মাসেল রিল্যাক্সেন্স। মাসেল রিল্যাক্সেন্ট করার জন্য, মাসেলগুলোকে রিল্যাক্স রাখার জন্য যাতে সার্জন সার্জারি ঠিকমতো করতে পারে, বা যদি কোনো কারণে তার ট্রাকিয়াল ইনটিউবেশন করতে হয়, ট্রাকিয়ার ভিতরে যদি আর্টিফিশিয়াল ভেন্টিলেশন ঢুকাইতে হয় বা টিউব ঢুকাতে হয়, সেক্ষেত্রে তো আমার ট্রাকিয়াটা রিল্যাক্স হতে হবে, তাই না? তো সেটার জন্য কিছু ড্রাগ দেওয়া হয়, হ্যাঁ, ওগুলো কিন্তু আবার অ্যানেস্থেটিক ড্রাগ দিয়ে মাসেল রিল্যাক্স হয় না, মাসেল রিল্যাক্সেন্ট কিছু ড্রাগ আছে সেটা দিতে হয়। অ্যান্ড অপটিমাইজ সার্জিক্যাল কন্ডিশন, এগুলো দিয়ে আমরা সার্জিক্যাল কন্ডিশনকে ফুলফিল করি বা সার্জারির জন্য প্রিপেয়ার করি। আফটার সার্জারি ড্রাগ ফর রিভার্সাল অফ মাসেল রিল্যাক্সেশন, এবং সার্জারি যখন শেষ হয়ে যাবে তখন আমি তো পেশেন্টকে এভাবে রেখে দিয়ে চলে আসতে পারবো না, আমাকে তো তাকে আবার জ্ঞান ফেরাইতে হবে, প্লাস তার মাসেল গুলো যে রিল্যাক্স হয়েছিল সেটাকে তো আবার কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রেও আবার কি করতে হয়, রিভার্সেবল অফ মাসেল রিল্যাক্সেশন, সেক্ষেত্রেও কিছু ড্রাগ দিতে হয়। বা তার ব্যথা, অপারেশনের পরে তো পেশেন্টের জ্ঞান চলে আসে, তখন তো কিন্তু তার ব্যথা হয়, তখন ব্যথা কমাতেও হবে সেই সময়, তাহলে সেক্ষেত্রেও কিছু অ্যানালজেসিক ড্রাগ দেওয়া হয়। তাহলে এই যে এতগুলা কন্ডিশনে পেশেন্টকে একটা সঠিকভাবে অপারেশন করে আবার তার জ্ঞান ফিরিয়ে আনা পর্যন্ত, বা এতগুলা স্টেপে যে ড্রাগগুলা ইউজ করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ব্যালেন্স অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, বোঝা যাচ্ছে। এখন আসো ব্যালেন্স অ্যানেস্থেসিয়ায় আমরা কি কি ইউজ করি, ঠিক আছে, কি কি কম্পোনেন্ট, হোয়াট আর দ্য কম্পোনেন্টস ইউজ বা হোয়াট আর দ্য ড্রাগস আর ইউজড ইন ব্যালেন্স অ্যানেস্থেসিয়া। তাহলে ব্যালেন্স অ্যানেস্থেসিয়ার যদি আমি একদম অপারেশন আগে থেকে শুরু করি, হ্যাঁ, বিফোর অপারেশন, তার মানে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, ঠিক আছে, মানে অ্যানেস্থেসিয়ার আগে যে ড্রাগগুলো দেওয়া হয় তাকে বলা হয় প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। ডিউরিং অপারেশনের সময় আমার কয়টা স্টেপ, দুইটা স্টেপ, একটা হচ্ছে ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, 2 নাম্বার হচ্ছে মেইনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া। ইন্ডাকশন মানে আমি শুরু করব যে ড্রাগ দিয়ে, আর মেইনটেনেন্স হচ্ছে আমি অপারেশন চলা পর্যন্ত পেশেন্টকে অজ্ঞান অবস্থায় রাখার জন্য যে ড্রাগগুলো দিয়ে আমি মেইনটেইন করব সেটা। এন্ড আফটার অপারেশন শেষ হয়ে গেল, পেশেন্টকে আবার কি করতে হবে, জ্ঞান ফেরাইতে হবে। জ্ঞান ফেরানোর জন্য কোনো ড্রাগ দিতে হয় না, ওই অ্যানেস্থেটিক ড্রাগগুলো যখন বন্ধ করে দেওয়া হয় তখন এমনিতেই পেশেন্টের জ্ঞান ফিরে আসে। কিন্তু মাসেলগুলো যে রিল্যাক্স হয়েছিল সেগুলোকে আবার কি করতে হবে, কন্ট্রাক্ট করানোর জন্য কিছু মাসেল রিল্যাক্সেন্ট, যেগুলো হচ্ছে রিভার্সেবল অফ মাসেল রিল্যাক্সেন্ট, সেগুলোর জন্য কিছু ড্রাগ আবার দিতে হয়, ঠিক আছে। এছাড়া পেশেন্টের যেহেতু আবার জ্ঞান ফিরে আসে, তার পেইন সেন্সেশন আবার ফিরে আসে, সেই জন্য ব্যথা কমানোর জন্য পোস্ট অপারেটিভ পিরিয়ডে কিছু ড্রাগ, অ্যানালজেসিক ড্রাগ দিতে হয়। এছাড়া পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের কিন্তু অনেক ভমিটিং টেন্ডেন্সি হয় ড্রাগের কারণে, নৌসিয়া ভমিটিং হয়, সেটাও কিন্তু আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে এই যে এতগুলো জিনিস, এতগুলো স্টেপে আমি প্রত্যেকটা স্টেপে ড্রাগগুলো ইউজ করছি, এগুলাই হচ্ছে আমার ব্যালেন্স অ্যানেস্থেসিয়ার কম্পোনেন্ট। আচ্ছা, ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়াল জেনারেল অ্যানেস্থেটিক্স। প্রত্যেকটা ড্রাগেরই কিছু ক্রাইটেরিয়া থাকে, হ্যাঁ। এখন আমরা একটা জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগের যদি কিছু আইডিয়াল ক্রাইটেরিয়া, মানে ড্রাগটা কেমন হবে, হ্যাঁ, জেনারেল অ্যানেস্থেটিক্সে আমরা ড্রাগগুলো ইউজ করব তার প্রপার্টিস গুলো কি ধরনের আমরা চাই, তো সেই একটা আইডিয়াল অ্যানেস্থেটিক ড্রাগ কেমন হওয়া উচিত, তার কি কি ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে কি, ইনডিউস লস অফ কনসাসনেস র্যাপিডলি এন্ড স্মুথলি। আমি এমন ড্রাগ দিয়ে পেশেন্টকে অজ্ঞান করব যে পেশেন্টের খুব তাড়াতাড়ি যাতে তার কনসাসনেসটা লস হয়, অনেক সময় লাগলো তাকে অজ্ঞান করতে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আমি নিশ্চয়ই এমন ড্রাগ দিব যে পেশেন্ট খুব তাড়াতাড়ি 1-2 সেকেন্ডের মধ্যে যাতে পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, এরকম আমি চাবো, ঠিক আছে, এবং স্মুথলি, এবং খুব বেশি হ্যাজার্ড নিতে হলো না, হ্যাঁ, একদম ড্রাগটা দিলাম, পেশেন্ট আস্তে করে অজ্ঞান হয়ে গেল এবং অপারেশন শুরু করলো, হ্যাঁ। এখন যদি এমন হলো যে পেশেন্টকে অজ্ঞান করতেই আমার লেগে যেতেছে 1 ঘন্টা, তো সার্জনের তো অপারেশন করতে আরো 10 ঘন্টা লেগে যাবে, তাই না? তাহলে আইডিয়াল অ্যানেস্থেটিক্স অবশ্যই খুব র্যাপিড এবং স্মুথ কনসাসনেস লস করবে এমন এক হতে হবে। allowing prompt recovery of cognitive function after its administration is discontinued, এবং যখন অপারেশন শেষ হয়ে যাবে, যখন আমি ড্রাগগুলো ডিসকন্টিনিউ করব, অবশ্যই পেশেন্টকে র্যাপিড রিকভারি হতে হবে। তার জ্ঞান ফিরতে লাগলো আবার 2-3 ঘন্টা, তাহলে কিন্তু হবে না, তাড়াতাড়ি তার জ্ঞান ফিরতে, অপারেশন শেষ, পেশেন্টের জ্ঞান ফিরে যাবে কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে। এবং তার কগনিটিভ ফাংশন, মানে তার এই যে মেমোরি গুলা, তার চিন্তা করার ক্ষমতা, এগুলোর সাথে সাথে ফিরে আসবে।
the drug will pass a wide margin of safety. অবশ্যই ড্রাগগুলোটা, কারণ এই ড্রাগগুলো দিয়ে আমি পেশেন্টকে অজ্ঞান করছি, কিছুটা সময় সে আনকনসিয়াস থাকছে, একটা অপারেশন হচ্ছে, আবার এই যে এই এতগুলো কন্ডিশনের মধ্যে দিয়ে পেশেন্টটা যাচ্ছে, অবশ্যই ড্রাগগুলোকে সেফ হতে হবে, ঠিক আছে? এমন ড্রাগ দিব না যেটা নিয়ে পেশেন্টের একদম লাইফ ইমার্জেন্সি ডেভেলপ করে। অবশ্যই ড্রাগগুলোকে আমাকে সেফ মার্জিন থাকতে হবে, ঠিক আছে? এন্ড ডিভয়েড অফ অ্যাডভার্স ইফেক্ট। তাহলে এইগুলো ক্রাইটেরিয়া যখন একটা অ্যানাস্থেটিকটা ফুলফিল করবে, তখনই আমরা তাকে বলবো যে এটা একটা আইডিয়াল জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগ। আচ্ছা, এগুলো তো বললাম যে কোন কোন সার্জিক্যাল অ্যানাস্থেসিয়ার জন্য আমরা কি কি কোন কোন স্টেপে ড্রাগগুলো ইউজ করি। একটা হচ্ছে কি বিফোর সার্জারিতে আমরা প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন ইউজ করি, ডিউরিং সার্জারিতে দুইটা, একটা হচ্ছে ইন্ডাকশন এন্ড মেইনটেন্যান্স অফ অ্যানাস্থেসিয়া, আর আফটার সার্জারি হচ্ছে রিকভারি অফ অ্যানাস্থেসিয়া। রিকভারি অফ অ্যানাস্থেসিয়ার জন্য কোনো ড্রাগ দিতে হয় না, ড্রাগগুলো উইথড্র করে নিলে তখনই পেশেন্ট আবার রিকভারি করে যায়, আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। এখন আসলে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন, এই যে বারবার বলছি যে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন বিফোর সার্জারি, সকালে সার্জারি হবে, আমি রাতে পেশেন্টকে কি কি ড্রাগ দিব, অথবা বিকালের দিকে সার্জারি হবে, সকালে আমি পেশেন্টকে কি কি ড্রাগ গুলো দিয়ে রাখবো যাতে তার অ্যানাস্থেসিয়ার খুব র্যাপিডলি হয়। হ্যাঁ, এই জন্য কি কি জিনিস দিতে হবে, এটাকে বলছে প্রি অ্যানাস্থেটিক। এটাও কিন্তু জিজ্ঞেস করা হয় যে কোন কি কি ড্রাগ প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ হয় বা কি উদ্দেশ্যে আমরা এই ড্রাগগুলো ইউজ করি। তাহলে এখন যদি বলি যে প্রিন্সিপাল এইম কি এবং ড্রাগগুলো কি। আচ্ছা, একটা হচ্ছে টু অ্যালে অ্যাংজাইটি, মানে অ্যাংজাইটি, পেশেন্টের একটা অপারেশন হবে, অবশ্যই তার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি কাজ করে, তাই না? তাহলে তার অ্যাংজাইটিটা আমাকে কমাতে হবে। আমি যদি আগের দিন রাতে কিছু ড্রাগ দিয়ে রাখি, তাহলে পেশেন্টের ঘুমটা ভালো হবে, তার অ্যাংজাইটি ওরকম থাকবে না, টেনশন থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, অ্যাংজাইটি রিডিউস করার জন্য বেনজোডায়াজিপিন দিতে পারি, মানে সিডেটিভস যেগুলো আছে সেগুলো আমরা একটু দিয়ে রাখতে পারি। টু রিডিউস পেইন, পেশেন্ট যখন একটা অপারেশনে যায়, নিশ্চয়ই তার শরীরে কোনো একটা অপারেশনের আগে পেইনটা অবশ্যই থাকে, তাই না? যে সমস্যা নিয়ে পেশেন্টটা ভর্তি হয়, নিশ্চয়ই তার শরীরে সে ব্যথা থাকে, সেক্ষেত্রে ব্যথা যদি থাকে অবশ্যই তাকে আমরা একটা এনএসআইডি আগের দিন দিয়ে রাখতে পারি, তাই না? কারণ ব্যথা থাকলে এমনিতেই তার দুশ্চিন্তা হবে, ঘুম আসবে না, কাজে একটা ব্যথা কমানোর জন্য আমরা একটা এনএসআইডি দিয়ে রাখতে পারি। তারপরে হচ্ছে টু রিডিউস ব্রঙ্কিয়াল সিক্রেশন। আচ্ছা, যেহেতু আমরা পেশেন্ট অজ্ঞান করব পরের দিন সকালবেলা, কাজেই তার যাতে ব্রঙ্কিয়াল সিক্রেশন কম থাকে, হ্যাঁ, বেশি বেশি কাফ হচ্ছে, বেশি বেশি ব্রঙ্কিয়াল সিক্রেশন হচ্ছে, এগুলো যাতে না থাকে, সেজন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অ্যাট্রোপিন অথবা অ্যান্টিহিস্টামিন ইউজ করতে পারি, ঠিক আছে? হিস্টামিন অথবা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যে কোনো একটা ইউজ করা, যে কোনো সমস্যা নেই। টু রিডিউস গ্যাস্ট্রিক সিক্রেশন, যেহেতু আমরা অনেক ধরনের ড্রাগ পরের দিন ইউজ করবো, কাজে পেশেন্টের যাতে অ্যাসিডিটি ডেভেলপ না করে, এই জন্য আমরা গ্যাস্ট্রিক সিক্রেশনটা কমানোর জন্য H2 ব্লকার অথবা প্রোটন পাম্প ইনহিবিটর আগের দিন দিয়ে রাখতে পারি। এছাড়া যাতে পেশেন্টের নশিয়া ভমিটিং না হয় সেজন্য একটা অ্যান্টিএমিটিক দিতে পারি। তাহলে এইগুলো হচ্ছে আমরা অ্যানাস্থেসিয়া যাওয়ার আগের দিন দিতে পারি পেশেন্টকে। আগের দিন মানে 2-3 ঘন্টা আগেও দেওয়া যেতে পারে, অথবা সকালে অপারেশন হলে রাতেও দেওয়া যেতে পারে, বা বিকালে অপারেশন হলে সকালেও দিয়ে রাখা যেতে পারে, ঠিক আছে? তো এই সমস্ত উদ্দেশ্যে আমরা এই সমস্ত ড্রাগগুলো ইউজ করি। এগুলোকে বলা হচ্ছে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন, মানে অ্যানাস্থেসিয়ার আগে আমরা এই ড্রাগগুলো ইউজ করে থাকি। আচ্ছা, ডিউরিং সার্জারি, ডিউরিং সার্জারিতে আমরা যে ড্রাগগুলো ইউজ করি, কি কি উদ্দেশ্যে ইউজ করি? টু ইনডিউস আনকনসিয়াসনেস, পেশেন্টকে আনকনসিয়াস করার জন্য, টু মেইনটেইন আনকনসিয়াসনেস, ওই অবস্থাটা যাতে পেশেন্ট আনকনসিয়াস থাকতে পারে, সার্জন যাতে সার্জারিটা করতে পারে। ধরো আধা ঘন্টা হয়তো লাগে কোনো অপারেশনে, কোনো অপারেশন 1 ঘন্টাও লাগতে পারে, সেই অনুযায়ী ওই সময়টা যাতে মেইনটেইন হয় ওরকম করে ড্রাগগুলো দেওয়া হয়। টু প্রডিউস অ্যানালজেসি, এবং ওই অপারেশন চলাকালীন সময় পেশেন্ট যাতে পেইন ফিল না করে, সেজন্য কিছু অ্যানালজেসিকও দেওয়া হয়, এবং এডুকেট মাসল রিল্যাক্সেন্ট। এই কয়টা ড্রাগ কিন্তু ডিউরিং মানে সার্জারির সময় দেওয়া হয়। ডিউরিং সার্জারি মানে পেশেন্ট যখন সার্জারি চলতে থাকে তখন কিন্তু এই জিনিসগুলো মেইনটেইন করা হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে এখন যদি আমি আসি যে ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, মানে কি দিয়ে আমি অ্যানেস্থেসিয়াটা শুরু করব। হ্যাঁ, পেশেন্টকে অজ্ঞান করতে হলে আমি জেনারেল অ্যানেস্থেসিয়া যাচ্ছি, তাহলে শুরুটা করব কোন ড্রাগ দিয়ে? অবশ্যই শুরু করব আমরা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক দিয়ে, নট ইনহেলেশনাল, ঠিক আছে? ইন্ডাকশন অবশ্যই ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক দিয়ে করতে হয়। তার মধ্যে আমরা জানি নামগুলো কি কি, থায়োপেন্টাল সোডিয়াম, প্রোপোফল, কেটামিন, ইটোমিডেট বা মিডাজোলাম, এই ড্রাগগুলো দিয়ে আমরা শুরু করব, ইন্ডাকশন করব। এন্ড মেইনটেনেন্স করবো তাহলে কোনগুলো দিয়ে? মেইনটেনেন্স অবশ্যই করবো আমরা ইনহেল অ্যানাস্থেটিক এজেন্ট। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ? কোনটা দিয়ে ইন্ডাকশন করবো, কোনটা দিয়ে মেইনটেনেন্স করবো। ইন্ডাকশন করবো ইন্টারভেনাস দিয়ে, মেইনটেনেন্স করবো হচ্ছে ইনহেল অ্যানাস্থেটিক দিয়ে। তাহলে ইনহেল অ্যানাস্থেটিকের মধ্যে কি কি আছে? নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, আইসোফ্লুয়েন, এনফ্লুয়েন। তার মধ্যে এই যে বলছি যে নাইট্রাস অক্সাইড ইউজ করি আমরা, হ্যাঁ, কিন্তু সাথে অবশ্যই অক্সিজেন ইউজ করতে হয়। নাইট্রাস অক্সাইডের সাথে অক্সিজেন ইউজ করতে হয়, তা না হলে হাইপোক্সিয়া ডেভেলপ করে। হ্যাঁ, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন এন্ড হ্যালোথেন, অথবা এই তিনটার মধ্যে
যে কোনো একটা কম্বিনেশন করে ইউজ করা হয় সাধারণত, ঠিক আছে। আমি এর আগে বলেছি যে একটা ড্রাগ দিয়ে আসলে অ্যানেস্থেসিয়া হয় না, অ্যানেস্থেসিয়া হচ্ছে সবসময় অনেকগুলো ড্রাগের কম্বিনেশন। তাহলে ইনহেলড অ্যানেস্থেটিক যখন আমরা ইউজ করি তখন এগুলো একসাথে কম্বাইন করে ইউজ করা হয়। কি কি? একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, অক্সিজেন এন্ড ভলাটাইল এজেন্ট, মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা, হয় হ্যালোথেন অথবা আইসোফ্লোরিন অথবা সিলোবুফ্লোরিন, ঠিক আছে। এগুলো দিয়ে আমাদের মেইনটেনেন্স করতে হয় অ্যানেস্থেসিয়াটা। দেন অ্যানালজেসিয়া, অ্যানালজেসিয়া দিতে হয় অ্যানেস্থেসিয়ার সময়। তো সেক্ষেত্রে নর্মাল এনএসআইডি দিয়ে দেওয়া যায় না, সেক্ষেত্রে একটু ওপিওয়েড অ্যানালজেসিক গুলো দিতে হয়, ঠিক আছে। ওপিওয়েড নার্কোটিক অ্যানালজেসিক যেগুলো আর কি, ওপিওয়েড অ্যানালজেসিক দিতে হয়। সেগুলোর মধ্যে কি কি আছে? মরফিন, প্যাথেডিন, ফেন্টানিল, মানে যে কোনো একটা দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কিন্তু আর এনএসআইডি তে কাজ হবে না। মাসেল রিল্যাক্সেন্ট, তো মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে আমরা কি ইউজ করি? তখন হচ্ছে পেরিফেরালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট যেগুলো আছে, মানে নিউরোমাসকুলার ব্লকার, হ্যাঁ, ডিউটিপোকুরারিন, তারপরে হচ্ছে গ্যালামিন, অ্যাট্রাকুরিয়াম, প্যানকুরিয়াম, সাক্সামিথোনিয়াম, এগুলো কিন্তু আমরা ইউজ করি অপারেশনের সময়। এগুলো না দিলে এডুকেট মাসেল রিল্যাক্স হয় না, অপারেশন করা তখন টাফ হয়ে যায়। রিকভারি ফ্রম অ্যানেস্থেসিয়া, আচ্ছা, রিকভারির ক্ষেত্রে মানে একদম অপারেশন শেষ, সবকিছু শেষ, এখন পেশেন্টের জ্ঞান ফিরিয়ে আনতে হবে, সেটা হচ্ছে রিকভারি। তাহলে রিকভারি ফ্রম আনকনসিয়াসনেস এন্ড রিকভারি ফ্রম মাসেল প্যারালাইসিস, দুইটা জিনিস এখানে, ঠিক আছে। একটা হচ্ছে পেশেন্টের জ্ঞান ফিরিয়ে আনতে হবে, আরেকটা হচ্ছে তার যে মাসেল আমি প্যারালাইসিস করেছিলাম বা মাসেল যে রিল্যাক্স করেছিলাম সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তাই না? পেশেন্ট হাঁটাচলা করবে, তো কাজে তার হাত পা নাড়বে, তাকে তো অবশ্যই মাসেল প্যারালাইসিস যেটা সেটাকে রিকভার করতে হবে। আচ্ছা, রিকভারি ফ্রম আনকনসিয়াসনেস হ্যাপেন্স গ্র্যাজুয়ালি আফটার রিমুভাল অফ ইনহেলেশন অ্যান্ড অ্যানেস্থেটিক। ইনহেলেশন অ্যানেস্থেটিক গুলো যখন আমরা আস্তে আস্তে বন্ধ করে দিই বা উইথড্র করে নিই, তখন কিন্তু পেশেন্টের আপনা আপনি জ্ঞান চলে আসে, এটার জন্য কোনো কিছু করতে হয় না। রিকভারি ফ্রম মাসেল প্যারালাইসিস, কিন্তু মাসেল যখন প্যারালাইসিস হয়েছে সেটাকে আবার ফিরিয়ে আনতে হলে, আগের অবস্থায় আনতে হলে কি করতে হয়? আমাদেরকে নিওস্টিগমিন ইউজ করতে হয়। নিওস্টিগমিনটা কি মনে আছে কারণ? কোন গ্রুপের ড্রাগ ছিল নিওস্টিগমিন, কেউ বলতে পারবে? বলো তো, ভুলে গেছো না মনে আছে? কেউ একজন বলো। নিওস্টিগমিনটা কি ছিল বলো? ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, মনে নাই কারোই? কোলিনার্জিক ড্রাগ। কোলিনার্জিক ড্রাগ, হ্যাঁ, ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ, মানে অ্যান্টিকোলিনস্টেরয়েডস, তাই না? অ্যান্টিকোলিনস্টেরয়েডস ছিল ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, এড্রোফোনিয়াম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি করে? মাসল যেগুলো রিল্যাক্স ছিল সেগুলোকে আবার কি করে? এগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, ঠিক আছে। মাসল কন্ট্রাক্ট করায় আর কি। এগুলো হচ্ছে নিউরোমাসকুলার ব্লকার, সরি, এটা নিউরোমাসকুলার ব্লকার না, এটা হচ্ছে অ্যান্টিকোলিনস্টেরয়েডস, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো হচ্ছে, এখন যদি আমরা ড্রাগ গুলো অল্প অল্প করে একটু দেখি, যে আমাদের তো মেইন ইয়েটাই পড়াশোনাটা হচ্ছে ড্রাগ নিয়ে। তো ড্রাগটা একটু যদি দেখি, যে ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, ইন্ডাকশন আমরা করছি ইন্ট্রাভেনাস, তাই না? ইন্ট্রাভেনাসের মধ্যে একটা ড্রাগ হচ্ছে কি থায়োপেন্টাল সোডিয়াম, এটাই কমনলি ইউজ করা হয়। এটা হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট, শর্ট অ্যাক্টিংও না, এটা কিন্তু আলট্রা শর্ট অ্যাক্টিং, তার মানে এটা খুব র্যাপিডলি কাজ করে এবং খুব কম সময়ের জন্য কাজ করে। highly lipid soluble, এরা খুবই highly lipid soluble and rapidly redistributed to other tissue, যেহেতু highly lipid soluble কাজে এরা যে কোনো টিস্যুতে খুব সহজভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, স্কেলেটাল, মাসল, ফ্যাটি টিস্যু এগুলোর মধ্যে। আচ্ছা, এরা কিভাবে কাজ করে? এরা হচ্ছে যেহেতু এগুলো বারবিচুরেট গ্রুপের ড্রাগ, এরা গাবা ইনহিবিশনের মাধ্যমে কাজ করে। নো অ্যানালজেসিক ইফেক্ট, এই ড্রাগের কোনো অ্যানালজেসিক প্রপার্টি নেই, এরা ব্যথা কমাতে পারে না, হ্যাঁ, ঠিক আছে। শর্ট ডিউরেশন অফ অ্যানেস্থেসিয়া, থায়োপেন্টাল যেহেতু আলট্রা শর্ট অ্যাক্টিং, খুব অল্প সময় থাকে, কাজে এই ড্রাগ দিয়ে আমি একটা অপারেশন, মানে একটা বড় ধরনের অপারেশন করতে পারবো না, এটা খুব অল্প সময়ের জন্য পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দেয়। জেনারেলাইজড সিএনএস ডিপ্রেশন, হ্যাঁ, এটা সিএনএস কে অবশ্যই ডিপ্রেস করে, ডিপ্রেস অফ রেসপিরেটরি সেন্টার, কাজে এই সমস্ত ড্রাগ খুব কনশাসলি ইউজ করতে হয়। বেশি হয়ে গেলে, ডোজ বেশি হয়ে গেলে কিন্তু কি হবে? রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস হয়ে যাবে, পেশেন্ট শ্বাস নিতে পারবে না তখন, ঠিক আছে। ব্লাড প্রেশার কমায় এটা, এবং হার্টের অ্যাক্টিভিটিও কিন্তু কমিয়ে দেয়, কাজে এই ড্রাগগুলো কিন্তু খুব কনশাসলি ইউজ করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি প্রোপোফল। প্রোপোফল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স। তো প্রোপোফলের যেটা একটা সুবিধা সেটা হচ্ছে কি, এটা বোথ ইন্ডাকশন এন্ড মেইনটেনেন্স, এই ড্রাগটা দিয়ে কিন্তু ইন্ডাকশনও করা যায়, মেইনটেনেন্স করা যায়। এক্ষেত্রে মেইনটেনেন্স করার জন্য আমাদের ইনহেলেশন আর অ্যানেস্থেটিকের প্রয়োজন হয় না। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে এমন একটা এজেন্টের নাম বলো যেটা দিয়ে বোথ ইন্ডাকশন করা হয় এবং মেইনটেনেন্স করা হয়, তাহলে কি
কোন ড্রাগের কথা বলবা তখন সেক্ষেত্রে বলবা প্রোপোফল আরেকটা আছে কেটামিন। এই দুটো ড্রাগ দিয়ে বোথ ইন্ডাকশন এন্ড মেইনটেনেন্স, মানে আমি অ্যানেস্থেসিয়া শুরুটাও করতে পারি, মেইনটেনেন্সও করতে পারি। এটার জন্য আমার কোনো ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্সের প্রয়োজন হয় না মেইনটেনেন্সের জন্য। এবং র‍্যাপিড রিকভারি, ঠিক আছে, নো হ্যাংওভার ইফেক্ট। হ্যাংওভার ইফেক্ট মানে তো বুঝোই, যেটা দিলে কি হয়, যখন জ্ঞান ফিরে আসবে তখন তার মধ্যে এক ধরনের ঘুম ঘুম ভাব, এক ধরনের মানে অবশ লাগা, অচেতন লাগা, সেগুলো থাকবে না। ক্যান কজ ব্র্যাডিকার্ডিয়া, এটা অনেক সময় দেখা যায় যে ব্র্যাডিকার্ডিয়া করে। সব ড্রাগেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, ঠিক আছে। এরপর আসো কেটামিন। কেটামিনও এমন একটা ড্রাগ যেটা দিয়ে ইন্ডাকশন করা হয়, মেইনটেনেন্স করা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে যে এমন দুটো এজেন্টের নাম বলো যেটা দিয়ে বোথ ইন্ডাকশন বোথ মেইনটেনেন্স, মানে ইন্ডাকশন প্লাস মেইনটেনেন্স দুটোই করা হয়। তাহলে হচ্ছে কি প্রোপোফল এন্ড কেটামিন। তাহলে কেটামিন রেয়ারলি ইউজড ফর ইন্ডাকশন, যদি ওখানে বলা হচ্ছে রেয়ারলি ইউজ, কিন্তু এটা দিয়ে কিন্তু ইন্ডাকশন করা হয়। হ্যাঁ, এটা বরঞ্চ আমি কেটে দেই, রেয়ারলি কথাটা আমি কেটে দেই। হ্যাঁ, ইউজড ফর ইন্ডাকশন এন্ড মেইনটেনেন্স, এটা দিয়ে ইন্ডাকশন এন্ড মেইনটেনেন্স দুটোই করা হয়। মেইনটেনেন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোডিউস ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, স্লো রিকভারি, এটা দিয়ে দিলে রিকভারিটা আস্তে আস্তে হয়। হাই ইনসিডেন্স অফ মাসল মুভমেন্ট, আচ্ছা এগুলো কেটে, এগুলো লাগবে না তোমাদের, এত এগুলো দরকার নাই। পরের লাইনটা ইম্পর্টেন্ট, হাই ইনসিডেন্স অফ হ্যালুসিনেশন। এই ড্রাগটা দিলে, কেটামিন দিলে কিন্তু একটু হ্যালুসিনেশন হয়, পেশেন্ট উল্টাপাল্টা দেখে বা উল্টাপাল্টা শুনে, উল্টাপাল্টা কথা বলে, ঠিক আছে, একটু হ্যালুসিনেশন হয়। এই হ্যালুসিনেশনটা রিডিউস করার জন্য কি করতে পারি আমরা ডায়াজিপাম দিতে পারি বা মিডাজোলাম দিতে পারি, ঠিক আছে। ইউজড ফর মাইনর সার্জারি, এই কেটামিন দিয়ে কিন্তু বড় ধরনের সার্জারি করা হয় না, এটা দিয়ে সাধারণত ছোট ছোট সার্জারি গুলো করা হয়। প্রোপোফলও সেম, প্রোপোফল আর কেটামিন এই দুটোই কিন্তু মাইনর সার্জারিতে ইউজ হয়, ঠিক আছে। এগুলো দিয়ে কিন্তু বড় অপারেশন করা যায় না, এগুলো দিয়ে ছোটখাটো বার্নের অপারেশন বা কোথাও ফ্র্যাকচার হয়ে গেল ছোট একটা অপারেশন বা ডিএনসি, এই ধরনের ছোটখাটো অপারেশন গুলো করা হয়, ঠিক আছে। যেমন কি যে সার্কামসিশন বা বার্ন ড্রেসিং বা পেডিয়াট্রিক, বাচ্চাদের কোনো অল্প ছোট কোনো একটা কাজের জন্য অ্যানেস্থেসিয়া দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করে থাকি, কেটামিন ইউজ করি। বাচ্চাদের ক্ষেত্রে কেটামিন দেওয়া যায়। তো এটা কিন্তু মনে রেখো এই যে কথাগুলো, ঠিক আছে। কেটামিন এবং প্রোপোফল এই দুইটা এজেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে যে এই দুইটাই হচ্ছে ইন্ডাকশন মেডিসিনের জন্য ইউজ হয়, প্লাস হচ্ছে কি এগুলো হচ্ছে কি ডে টাইম অপারেশন, যেগুলো হচ্ছে কি ডে টাইম অপারেশন মানে কি